আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অর্পা রুশানের সাথে দেখা করতে ওর অফিসে এসেছে। প্রথমে বাসায় যেতে চেয়েছিল, কিন্তু সে স্পর্ধা হয়নি। ওদের রিলেশনের ব্যাপারটা রুশানের পরিবার জানতো, তাই সেখানে গিয়ে অস্বস্তিতে পড়ার মানেই হয় না। অর্পা রুশানের ডেস্কে গেল। রুশান ডেস্কে নেই। অর্পা ওকে খুঁজতে খুঁজতে দোতলার ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনের কফি শপে গিয়ে বসলো। 1 কাপ কফি অর্ডার করে একটা টেবিলে গিয়ে বসলো। রুশান কাজ রেখে কোথায় গেল বুঝতে পারছে না। এখন না ব্রেক আর না লাঞ্চ টাইম, তাহলে গেল কোথায়? অর্পা ওকে কল করার কথা ভাবলো। ভাবতে ভাবতে কফি চলে এলো। কফিতে ধোঁয়া উঠছে। মোবাইল ব্যাগের পাশে রেখে ধোঁয়া ওঠা কফির মগ হাতে নিল। মগে মৃদু ফু দিয়ে এক চুমুক কফি এনজয় করতে করতে রুশানকে কল দিল। রিং হচ্ছে। শুধু রিংই না, ওর ফোনের রিংটোন বাজছে। আশেপাশে কোথায়? অর্পা ওর মোবাইলের রিংটোনটা জানে, শুনেছে অনেকবার। আশেপাশে ওকে পাবার আশায় ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। ওই তো রুশান পকেট থেকে মোবাইল বের করছে। মোবাইলের স্ক্রিনে কিছুক্ষণ চেয়ে থেকে কল কেটে দিল। অর্পা ওর কাজে অবাক হলো। ও কল কেটে দিতে পারে এমনটা ভাবতেই পারেনি। অর্পার রুশানের অবস্থান খেয়াল হলো। ও একটা টেবিলে কফি নিয়ে বসে আছে। একা নয়, ওর সাথে একটা মেয়েও আছে। ওরা কি বিষয়ে কথা বলছে? এতটা গুরুত্বপূর্ণ। অর্পার ভীষণ রাগ হলো। রুশান বদলায়নি, নয়তো কাজ রেখে একটা মেয়ের সাথে বসে বসে গল্প করত। মেয়েটার দিকে তাকালো। মেয়েটা বেশ সুন্দরী, গোছানো ধরনের। ওরা হেসে হেসে কথা বলছে। অর্পার রাগ কন্ট্রোল করতে না পেরে ওদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। রুশানের কলার টেনে ধরে বলল, একটুও বদলাওনি। অফিসের কাজ রেখে এখানে বসে মধুর আলাপ করা হচ্ছে। এই মেয়েটাকে, ওর সাথে কি চলছে? রুশান কিছু বলার আগে মেয়েটা ভয় ভয় মুখ করে বলল, অর্পা রুশানের কলার ছেড়ে দিল। বোকার মতো ফ্যালফ্যাল করে চেয়ে থেকে বলল, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। রুশান শুকনো হাসল। ওর এই হাসিতে কত ব্যথা, কত অভিমান, কত অভিযোগ। বুঝতে তো সেদিনও পারোনি। যদি বুঝতাম মানে? রুশান ওর পাশে বসে থাকা কলিকের দিকে তাকালো। ওর মুখ থমথমে, কেমন বিব্রতকর পরিবেশ। কলিকের সামনে সিন ক্রিয়েট হোক চায় না, কিন্তু অর্পা তো অবিবেচকের মতো ওর সামনেই প্রশ্ন করছে। কলিক মেয়েটা বুঝতে পারছে ওদের পার্সোনাল কথা হচ্ছে। এখানে না থাকাই শ্রেয়, তাই উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল। মেয়েটা কোনো রকমে কেটে পড়ল। মেয়েটা যেতেই রুশান ক্ষিপ্ত দৃষ্টি দিল অর্পার দিকে। অর্পা ওর দৃষ্টিকে অবজ্ঞা করে বলল, এভাবে না চেয়ে থেকে আমার প্রশ্নের উত্তর দাও। রুশান বসা থেকে দাঁড়িয়ে ধাতস্থ হয়ে বলল, এ নিয়ে আমরা অন্য সময় কথা বলবো। এটা আমার অফিস, কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসবে। সো প্লিজ সিন ক্রিয়েট করো না। এখানে আমার একটা সম্মান আছে। অর্পা টেবিলের উপরে ঠাস করে নিজের ব্যাগটা রেখে বলল, তোমার সম্মানের তন্দুরি। যদি আমার প্রশ্নের জবাব না দাও, এমন সিন ক্রিয়েট করব যে সারা জীবন মনে রাখবে। রোশন বিরক্ত মুখে আবারও বসল। তারপর দুহাতে পুরো মুখের ঘাম মুছে চোখ তুলে অর্পার দিকে তাকালো। ওর চোখে চোখ রেখে বলল, কি চাও তুমি? অর্পা ওর বিপরীত পাশের চেয়ারে বসে বলল, তুমি যে সব সময় ভনিতা করে কথা বলো, ঠিক ভনিতা নয়, রহস্য নিয়ে কথা বলো। এর কারণ জানতে চাই। তোমার এত সব কথার মানে কি? অনেস্টলি বলবা? অর্পা কঠোর দৃষ্টিতে ওর দিকে তাকালো। রোশান নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে। না, আর নয়। এইবার মনের চাপা যত কথা, যত রাগ, যত আক্রোশ সব বলবে। তোমার আমার ব্রেকআপ হয়েছে, অনেক বছর হয়ে গেছে। এসব থেকে বেরিয়ে দুজনে জীবনে এগিয়ে গেছি। এতদিন পরে এসব নিয়ে কথা না বলাই বেটার ছিল। কিন্তু তুমি যখন আজ জবাব চাইছো, তাহলে শোনো, তুমি আমাকে কখনোই বিশ্বাস করতে না। বিশ্বাসহীন ঠুনকো সম্পর্কে ছিলাম আমরা। তুমি সুদূর প্রবাসে থাকার পরেও আমার বিশ্বাস, ভরসা, ভালোবাসার কোনো কমতি হয়নি। তুমি যা বলতে তাই চোখ বুজে বিশ্বাস করতাম। কখনো তোমাকে যাচাই করতে চাইনি, আর না কারো কথায় তোমাকে জাজ করতে গিয়েছি।
সবাই যখন বলতো অর্পা উড়াল দিয়েছে, ও আর তোর কাছে ফিরবে না, তখন কনফিডেন্সের সাথে সবাইকে বলতাম ও আসবে, ও আমাকে ছাড়া থাকতেই পারবে না। কিন্তু অন্যদিকে তুমি আমার অজান্তে আমার পেছনে স্পাই লাগিয়ে দিলে কেন? কারণ আমার প্রতি তোমার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না। তোমার ধারণা তোমার আড়ালে আমি অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াবো, আর এই জন্য তুমি আমার পেছনে লোক লাগালে। দেন সে যা বললো তাই বিশ্বাস করলো। সে না জানুক, তুমি তো জানতে আমি কেমন। কারোর সাথে মিশলে, হেসে কথা বললে, ছোটোখাটো ফ্ল্যাট করেই সে প্রেমিকা হয়ে যায় না, বন্ধু হতে পারে। তুমি তো জানতে আমি একটু এমনই ছিলাম, রসিক মানুষ, সবার সাথে মজা করতাম। তখন তো সমস্যা ছিল না। সমস্যা হলো বিদেশে যাবার পর। কেন? কারণ ততদিনে তুমি বদলে গেছো, বিদেশের হাওয়া গায়ে লেগেছে। সেদিন আমাকে কল করে যা নয় তাই বললে, আমার চরিত্র খারাপ, আমি আর কখনো ভালো হব না, ব্লা ব্লা। একটা বারের জন্য জিজ্ঞেস করলে না, নিজের সাফাই পেশ করার সুযোগ দিলে না। যখন তোমার এত সব অপবাদের মুখে আমার সামান্য অভিমান হলো, ব্যাস কাচের টুকরোর মতো ভেঙে পড়লো সম্পর্ক। অভিমানে বললাম, এত সন্দেহ নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, এভাবে চলতে পারে না, এই সলিউশন প্রয়োজন। তুমি বললে তাহলে সেপারেশন বেটার, চলো ব্রেকআপ করি, আমার সাথে তোমার আর থাকতে হবে না, মুক্তি দিলাম তোমায়। কি করব? আমিও নিলাম, কাউকে তো জোর করে বেঁধে রাখা যায় না। তারপর জানো, মজা করে ছেড়ে দিলাম। একটা রসিক মানুষ বেরসিক হয়ে পড়ল, জীর্ণ শীর্ণ জীবন ঢের চলতে লাগলো। অগোছালো মানুষটা কেমন গোছালো হয়ে উঠল। থ্যাঙ্কস টু ইউ, এত গোছালো মুডি পার্সন বানানোর জন্য। এর বেশি আমার আর কিচ্ছু বলার নেই। রুশান চলে গেলেও অর্পা টুস শব্দ করল না, স্তব্ধ হয়ে বসে রইল। চোখ দিয়ে মুক্ত দানার মতো অশ্রু ঝরছে, মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে। রুশান, আমার মনের কথা তুমি সেদিনও বোঝনি, আজও বুঝলে না। আমিও অভিমানে বলেছিলাম ব্রেকআপ করার কথা, কিন্তু তুমি যে এত সহজে মেনে নিবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি বলবে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আমার জীবনে নেই, আর থাকবেও না। আমি আর মেয়েদের সাথে ফ্লার্ট করব না, আমরা সব আবার ঠিক করে নেব। কিন্তু তুমি তা করনি, নীরবে সরে এসেছো জীবন থেকে। অর্পা ঠোঁট কামড়ে ধরে ফুপিয়ে কাঁদছে। দিশা আর দর্শন আজ সন্ধেবেলায় আয়াসের বাড়িতে আসবে। অর্ষাকে দায়িত্ব দিয়েছে ওর ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য। এই ওয়ার্ষা ওর রাস্তায় আছে, আমার অনেক নার্ভাস লাগছে, তুই দেখ না ঠিক আছে কিনা। আয়ন ভাইয়া, আমি তো আপ্যায়নের ব্যাপারটা তেমন বুঝি না, আর ওদের ইমপ্রেস করে কথাও বলতে পারবো না। আমি শুধু তোমার বাসার সবাইকে ম্যানেজ করে ওদের সামনে আনতে পারবো। নাস্তার ব্যাপারটা আয়েশা আপু দেখছে, আর খালাকে আমি বলেছি যদি আমাকে ভালোবাসে তবে যেন কোনো সিন ক্রিয়েট না করে, সব স্বাভাবিকভাবে নেয়, আর বিয়েটা যেন হয় তার সর্বোচ্চ চেষ্টা করে। আমাকে কথাও দিয়েছে, তাই নো টেনশন। তুই কিন্তু পুরো সময়টা আমার সাথে থাকবি, আমার অনেক নার্ভাস লাগছে। ওর ভাই নাকি বলছে আমার সাথে কথা বলবে, আমার পরিবারের সাথে কথা বলবে, ভালো লাগলে তবেই ওর মা বাবার সাথে কথা বলবো, যদি আমাকে পছন্দ না হয়। হবে না কেন? আমার ভাই যেন তেন ছেলে নাকি? দেখতে শুনতে মাশাআল্লাহ, ভালো এডুকেশন, ভালো জব কি নেই? তুমি একদম ভেবো না, তোমাকে দেখে তোমার সাথে কথা বলে ওর ভাই টাসকি খেয়ে থাকবে। এক কাজ কর, তুই ভালো করে সেজেগুজে নে, তোকে দেখে ইমপ্রেস হয়ে রাজি হলেও হতে পারে। আয়ান ফিক করে হেসে দিল। অর্ষা ভ্রু কুচকে মুখ বাঁকিয়ে নিচের ঘরে চলে গেল। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নতুন একটা ড্রেস পরলেও নিজেকে বিন্দু পরিমাণ সাজায়নি। মেহমান আসছে, তাই নিজেকে পরিপাটি করা উচিত। গেট দিয়ে গাড়ি ভেতরে প্রবেশ করার পর পুরনো ধাঁচের বাড়িটা দর্শনের চোখে পড়ল। দর্শন ধারণা করছিল ছোট হোক তবে জাঁকজমক জৌলুসে পূর্ণ একটা বাড়িতে আয়াস থাকে, কিন্তু এ তো বিপরীত। রংছটা পুরনো কারুকার্য শোভিত বাড়িটায় আয়াস থাকে। ভবিষ্যতে ওর বোন থাকবে। দর্শন সেদিকে আর মন দিল না। হয়তো দাদার আমলের বাড়ি, যত্নের অভাবে এমন বেহাল অবস্থা। দিশা যদি এই বাড়িতে থাকতে পারে তাহলে ওর সমস্যা কি? তাছাড়া কোন ভুতুরে কিংবা ধসে পড়া বাড়ি তো নয়। গাড়ি থেকে নামতেই বাগানের দিকে চোখ পড়ল। বাগানে আর বাড়ির বাইরে কয়েকটা লাইট জ্বলছে, সে আলোয় পুরো বাগানটা চোখে পড়ল। এই বাড়ির মানুষ অনেক শৌখিন, ফুল বাগান পছন্দ করে তা স্পষ্ট। বাগানটা দর্শনের বেশ পছন্দ হলো। দর্শন দিশার দিকে তাকালো, ওর মুখ
মুখ বলছে ও বেশ খুশি। ওদের গাড়ির শব্দ পেয়ে আয়াশার শাড়ি পরা একজন এগিয়ে এলো ওদের অভ্যর্থনা জানাতে। আয়াস দর্শনের সালাম দিয়ে কুশল বিনিময় করে ভেতরে নিয়ে গেল। ভেতরে প্রবেশ করতেই দর্শন চমকে উঠল। বাড়ির বাহির দেখে যেমনটা ভেবেছিল ভেতরটা তার উল্টো। ভেতরটা আধুনিক আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। প্রতিটি আসবাবপত্র মন কাড়া। এদের রুচি আছে মানতে হবে। দর্শন আর দিশা আয়াসের বাবা মাকে সালাম দিয়ে সোফায় বসল। আয়াস বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে আর মনে মনে অর্ষাকে গালাগাল করছে। বিড়বিড় করে বলছে, কত করে বললাম পুরো সময় আমার সাথে থাকবি, আর প্রথম পর্বেই গায়েব। কে এত সাজগোজ করেছে? ওকে দেখতে আসছে নাকি আমি কনফিউজড। অর্ষাকে ছাড়াই আয়াস ওদের সাথে কথা বলছে। বারবার দিশার দিকে চেয়ে ওর ভাইয়ের মনোভাব বোঝার জন্য চোখ দিয়ে ইশারা করছে। আয়াসের মা আর বোন ওদের আপ্যায়নে ব্যস্ত। আয়াসের বাবা ওদের সঙ্গে এসে বসল। অর্ষার কথা জিজ্ঞেস করতে গিয়েও করল না। অর্ষাকে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে আসতে দেখল ওর খালু। আয়াস তখনও কথা বলাই ব্যস্ত। ওর আর দর্শনের মধ্যে পড়াশোনা, জব, ফিউচার প্ল্যান, দিশার পড়াশোনা, ওকে নিয়ে ফ্যামিলি ড্রিম, এসব ব্যাপারে কথা হচ্ছে। অর্ষা দ্রুত ওদের সামনে এলো। আয়াস পায়ের শব্দ পেয়ে ডান পাশে ঘুরে অর্ষাকে দেখে বলল, এত লেট? অর্ষা জিভ কেটে বলল, সরি। দর্শন সরি শব্দটা শুনে থমকে গেল। ঠিক সরি শব্দ না, অতি পরিচিত একটা কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে দেখল সেই মানুষটিকে। অর্ষাকে দেখে পুরো শকড হয়ে গেল। অর্ষা ওদের উদ্দেশ্যে সালাম দিতেই চোখ আটকে গেল দর্শনের বিস্মিত চেহারার দিকে। দুজনেই দুজনকে দেখে বিস্মিত, হতবাক, হতবিহ্বল। এমনভাবে দেখা কেউ আশা করেনি। দুজনের বুকের ভেতর ডুগডুগি বাজছে। অর্ষা ওর দিক থেকে চোখ সরিয়ে নিল। দুয়ে দুয়ে চার মিলিয়ে নিল। দর্শনের বোনের নাম দিশা ছিল, আর আয়ানের ভাষ্য মতে ফ্যামিলিতে সবাই ডাক্তার। দর্শন নিজেকে সামলে নিল। মনে মনে ভীষণ খুশি। অর্ষার সাথে কথা বলার সুযোগ পেয়েছে। তবে ও আয়াসের কি হয় সেটা জানার জন্যেও মনে প্রশ্ন জাগছে। আয়াস অর্ষাকে বসতে বললে অর্ষা চুপচাপ বসে পড়ল। ওর মুখ থেকে হাসি মিলিয়ে গেল। দিশার সাথে বিয়ে হোক এটা চাই, কিন্তু দর্শন ওর আরও কাছাকাছি চলে আসবে সেজন্য ভয় হচ্ছে। এ হচ্ছে আমার একমাত্র খালাতো বোন অর্ষা, খুব ভালো মেয়ে। দিশা আর দর্শন দুজনেই হ্যালো বলল। তারপর ও দর্শন আর দিশার সাথে পরিচয় করিয়ে দিল। অর্ষা ওদের কথায় শুধু হ্যাঁ না হু মিলিয়ে যাচ্ছে, আর কোনো কথা বলছে না। হঠাৎ চুপ হয়ে গেল। দর্শন আর চোখে অর্ষাকে বারবার দেখছে। পুরো সাদা রঙের একটা ড্রেস পরেছে, হালকা সেজেছে। বারবার অর্ষার চোখে চোখ পড়ে যাচ্ছে। অর্ষা পরিস্থিতি অন্যরকম করার জন্য আয়াসকে বলল, আয়াস ভাইয়া এভাবে বসে থাকবে? দিশাকে বাড়ি ঘুরিয়ে দেখাও। যেখানে থাকবে সেখানটা দেখে নিক, পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। আয়াস দিশার দিকে তাকালো আর দিশা ভাইয়ের দিকে। ভাই মাথা নাড়িয়ে সম্মতি দিল। অর্ষা আয়াসের কানে ফিসফিস করে বলল, ছাদে চলে যাও, কেউ ডিস্টার্ব করবে না। আমি গিয়ে কফি দিয়ে আসবো, মন খুলে গল্প করব। ওদের পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। আয়ান দিশাকে বাড়ি ঘুরিয়ে দেখাতে নিয়ে গেল। অর্ষা কফি বানানোর বাহানায় উঠে গেল। অর্ষা ছাদে কফি নিয়ে যেতেই ওদের কথা শুনল। দিশা বলছে, আচ্ছা, অর্ষা আপুকে এমন দেখাচ্ছিল কেন? পুরোটা সময় চুপচাপ ছিল, মন খারাপ মনে হলো। ও আবার তোমাকে পছন্দ করে না তো? আরে না, ও আমাকে পছন্দ করে না বলেই তো বিয়ের জন্য প্রেশার দিয়েছে। আমরা একে অপরকে ভাই বোনের চোখে দেখি। ও ছোটবেলায় অনেক চঞ্চল ছিল, কিন্তু একটা দুর্ঘটনা ওর জীবন থেকে সব খুশি কেড়ে নিয়েছে। সে ঘটনা অন্যদিন বলবো। আরেক কারণেই কেমন চুপচাপ থাকে, সবসময় বিষণ্ণ মুখের ঘুরে বেড়ায়। আমার ভাইয়ার ক্ষেত্রেও সেম। এখানে যাই একটু কথা বলছে, বাড়িতে কারোর সাথে তেমন কথা বলে না। ইউএস থেকে ডাক্তারি পাশ করে বেকার বসে আছে। কত ভালো ভালো হসপিটাল থেকে অফার আসছে, কিন্তু কোনো রেসপন্স করছে না। এত ভালো অপশান থাকার পর কেউ এইভাবে মুখ করে ঘরে বসে থাকে? ও এমন ছিল না, জানি না কি হয়েছে। শুনেছি কলেজ লাইফে একটা মেয়েকে পছন্দ করত, তারপর ওর জীবনে একটা দুর্ঘটনা ঘটে, তারপর থেকে ও এমন হয়ে গেছে। এর জন্য অবশ্য মা বাবাও দায়ী ছিল,
ভাইয়ার জন্য অনেক চিন্তা হয়। জীবনটা এইভাবে নষ্ট করার মানে হয়? অর্ষা ওদের কথার মাঝে ঢুকে পড়ল। কফি দিতে দিতে হাসি মুখে বলল। মনে হচ্ছে আয়েশ ভাইকে তোমার ভাইয়ার পছন্দ হয়েছে। দিশা কফি নিতে নিতে বলল। আমারও তাই মনে হচ্ছে। হয়তো এখনো এত সময় নিত না, আর আমাকে আয়েশার সাথেও আসতে দিত না। এখন বাবা আর মাকে রাজি করাতে পারলেই হয়। সেটা তোমার ভাইয়া করে ফেলবে, চিন্তা করো না। আমার চেয়ে দেখি আপনি ভালো চিনেন ভাইয়াকে। দিশা আর আয়াস মুখ টিপে হাসল। অর্ষা থমথমে মুখে বলল। না, মনে হলো। অর্ষা নিচে গিয়ে সবাইকে কফি দিল। দর্শনের জন্য আলাদা করে ব্ল্যাক কফি বানিয়েছে। বিদেশে থাকতে অনেকবার ট্রেনিং নিয়েছে ব্ল্যাক কফি বানানোর। তারপর নিজেও অভ্যস্ত হয়ে পড়েছে ব্ল্যাক কফির উপর। দর্শনকে ব্ল্যাক কফি দিতে দেখে আয়েশা জিজ্ঞেস করল। ওনার জন্য ব্ল্যাক কফি কেন? অর্ষা কি জবাব দেবে বুঝতে পারছে না। কি করে বলবে দর্শনের পছন্দের কথা। দর্শন ওর মুখের দিকে চেয়ে মৃদু হেসে বলল। আমার ব্ল্যাক কফি পছন্দ, তাই। কিন্তু ও কি করে জানলো? দর্শনের জবাব অর্ষার জন্য রেখে দিল। অর্ষা আমতা আমতা করে বলল। মনে হলো তাই বলল। এই নিয়ে কেউ আর কথা বাড়ালো না। কফি শেষ করে দর্শন অর্ষাকে উদ্দেশ্য করে বলল। ওয়াশরুমটা কোন দিকে? অর্ষা মনে মনে রাগ করলেও মুখে বলে দিল। দর্শন বুঝতে না পেরে বলল। ঠিক বুঝতে পারলাম না কোন দিকে। আয়েশা অর্ষাকে বলল। একটু দেখে দিয়ে আয় না। অর্ষা বাধ্য হয়ে দর্শনকে নিয়ে গেল। আয়েশার দর্শনকে বেশ পছন্দ হয়েছে, তাই ওর সাথে অর্ষার সেট করতে চাইছে মনে মনে। অর্ষা ওকে ওয়াশরুমের কাছে নিতেই দর্শন ওর দুই বাহু চেপে ধরল দেওয়ালে। অর্ষা ভয় পেয়ে গেল। দর্শন ওর একদম কাছাকাছি দাঁড়িয়ে, নিঃশ্বাস বাড়ি খাচ্ছে ওর মুখে। অর্ষা ঢোক গিলল। এমন অনুভূতির সাথে পরিচিত নয়ও। এত বছর পরে সেই পরিচিত মানুষের ছোঁয়া, তার শরীরের গন্ধ সারা শরীরে শিহরণ বয়ে দিচ্ছে। দর্শনের চোখের দিকে তাকালো, কেমন মাদকতা। ছাড়ো আমায়, আমি জানতাম তোমার মতি গতি ভালো না, তাই আসতে চাইনি তোমার সাথে। ছাড়ো আমায়, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাক, নতুন করে সর্বনাশ হওয়ার মতো কিছু বেঁচে নেই। অর্ষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কি চাও তুমি? যেটা পাওনা আছে, যা পাওয়া বাকি ছিল সেটাই চাই আমার। তোমার কোনো পাওনা নেই আমার কাছে। তোমাকে পাওয়া এখনো বাকি আছে। তোমার কি মনে হয় তোমার জন্য আমি বসে আছি? কেউ আসেনি আমার লাইফে? সমস্যা কি? আসলে আসুক, যেভাবে এসে সেভাবে চলে যাবে। আমি তোমার প্রথম বয়ফ্রেন্ড ছিলাম কি এখনো আছি, কারণ আমাদের ব্রেকআপই হয়নি। তাই বিয়ের জন্য প্রথম প্রায়োরিটি আমার, বাকিরা বাদের খাতায়। অর্ষার আগে ফুসফুস করছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে দর্শন আরো জোরে চেপে ধরে চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস নিয়ে বলল। কতদিন পর তোমার নিঃশ্বাস ছুঁতে পারলাম, তোমার ঘ্রাণ নিতে পারলাম। কেমন একটা মাদকতা শরীর ছুঁয়ে যাচ্ছে। দর্শন আচমকা ওর গালে ঠোঁট ছুঁয়ে দিল। অর্ষা চোখ বড় বড় করে চেয়ে আছে। দর্শন বাঁকা হেসে বলল। সরি, কন্ট্রোল করতে পারিনি। অর্ষা নিজেকে ছাড়িয়ে নিয়ে বিড়বিড় করে গালাগাল করতে করতে চলে গেল। দর্শন ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওর পেছনে পেছনে ড্রয়িং রুমে গেল। বারবার ওর দিকে চেয়ে চেয়ে হাসছে। অর্ষার শরীর চলে যাচ্ছে। মাঝরাতে রোশানের মোবাইল বেজে উঠল। ঘুম ঘুম চোখে কল রিসিভ করে অর্পার মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেল। ওর কণ্ঠ শুনে ঘুম উবে গেল। অর্পা সরাসরি ওকে প্রশ্ন করল।